হ্যালো বন্ধুরা, আমি রাজা ঘোষ তোমাদের প্রত্যেককেই বাংলা ডিফেন্স একাডেমিতে স্বাগত জানাই। তো আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি স্ট্যাটিক জিকের 3 নাম্বার প্র্যাকটিস ক্লাস। ঠিক আছে, তো দেখো এই ক্লাসগুলোতে আমি তোমাদের করাচ্ছি প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন্সগুলো সেগুলো প্র্যাকটিস করাচ্ছি। আর এটা প্রিভিয়াস ইয়ার বলতে হচ্ছে 2024, মানে এই বছর ফেব্রুয়ারি মাসে এসএসসি জিডির যে পরীক্ষাটি হয়েছিল সেই পরীক্ষায় আসা যে স্ট্যাটিক জিকের প্রশ্নগুলো সেগুলোই কিন্তু আমি এই ক্লাসের মাধ্যমে করাচ্ছি। তো আজকে আমাদের এটা 3 নাম্বার ক্লাস। এর আগে অলরেডি আমাদের 2টি ক্লাস হয়ে গিয়েছে। যারা তোমরা সেই 2টি ক্লাস এখনো দেখোনি তারা অবশ্যই সেই 2টি ক্লাস দেখে নেবে। আর এই ক্লাসগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তার কারণটি হলো এই ক্লাসগুলোর মাধ্যমে একে তো প্র্যাকটিস হচ্ছে, আর 2 নম্বরে হচ্ছে এই ক্লাসগুলোতে যে প্রশ্নগুলো আমি করাচ্ছি সেগুলো প্রত্যেকটি হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তো সেই কোশ্চেনগুলো তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে নিজেরাই বুঝতে পারবে যে কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ক্লাসটি আমরা শুরু করি। তবে শুরু করার আগে তোমাদের সামনে আমি তুলে ধরছি যে আমাদের বাংলা ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেলের যে রুটিন রয়েছে, ঠিক আছে, সেই রুটিন তোমাদের সামনে আমি নিয়ে আসলাম। তো দেখো আমাদের এই বাংলা ডিফেন্স একাডেমিতে সপ্তাহে প্রত্যেক দিন ক্লাস হচ্ছে হিন্দি, ম্যাথ, জিকে, রিজনিং। ঠিক আছে, দেখে নাও রবিবার আমার হিন্দি ক্লাস রয়েছে সকাল 9টায়, বুধবার মানে আজকে স্ট্যাটিক জিকের ক্লাস হচ্ছে সকাল 9টার সময়, বৃহস্পতিবার রয়েছে আমার হিন্দি ক্লাস সন্ধ্যা 7টায়, এবং বাকি দিনগুলো দেখে রাখো এখানে অঙ্ক আছে, ইতিহাস, অর্থনীতি, পলিটি, রিজনিং, ভূগোল, সমস্ত কিন্তু সাবজেক্টের ক্লাস আমাদের এই ইউটিউব চ্যানেলে করানো হচ্ছে। তোমরা অবশ্যই এই টাইম অনুযায়ী কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসবে। আর ভিডিওটি শুরু করার আগে যারা আজকে তোমরা আমাদের এই চ্যানেলটিকে নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তো চলো দেখে নিই আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে। দেখো আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে। তো প্রথম কিন্তু এখানে শুরু করেছি কত নাম্বার দিয়ে? 41 নাম্বার, তাই না? কারণ আমাদের যেহেতু 2টো ক্লাস অলরেডি হয়ে গিয়েছে, প্রত্যেকটা ক্লাসে আমি 20টা করে কিন্তু প্রশ্ন তোমাদের প্র্যাকটিস করাচ্ছি। তো 20 কিন্তু আমাদের 40 হয়ে গিয়েছে আগে 2টো ক্লাসে। তো আজকে শুরু হচ্ছে 3 নাম্বার ক্লাস এবং প্রশ্ন সংখ্যা হচ্ছে 41 থেকে শুরু হচ্ছে। কেমন? দেখো নিচে কোন রাজ্যে হর্নবিল উৎসব পালিত হয়? কোন উৎসব? হর্নবিল উৎসব পালিত হয়। এটা কিন্তু আগের আমরা ক্লাসেও দেখেছি, ঘুরিয়ে প্রশ্ন এসেছিল। নাগাল্যান্ড, মণিপুর, আসাম, মিজোরাম। তাহলে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? তোমরা প্রত্যেকেই জানো, আমি আগের দিন বলেছিলাম নোট করে নিতে। তো উত্তর কিন্তু হয়ে যাবে কি? নাগাল্যান্ড। অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর। আর এখান থেকে কিছু আমি ইম্পর্টেন্ট পয়েন্ট দিয়ে দিয়েছি, তো এগুলো তোমরা কিন্তু অবশ্যই মনে রাখবে। যতগুলো আমি ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদের দিব কোশ্চেনের শেষে সেগুলো অবশ্যই তোমরা নোট করে রাখবে। ঠিক আছে, দেখো এখানে কি বলা আছে? হর্নবিল উৎসব হলো একটি বার্ষিক উৎসব যা 1 থেকে 10ই ডিসেম্বর পর্যন্ত নাগাল্যান্ডে কি উদযাপিত হয়। ডেটটা মনে রাখবা, ডেটটা কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করা হয় 1 থেকে 10ই ডিসেম্বর। ঠিক আছে, আর তোমরা আমাদের কিন্তু যে টেলিগ্রাম চ্যানেল সেখানে তোমরা জয়েন করে নিবা। টেলিগ্রামের লিংক তোমাদের এই ক্লাসের যে কমেন্ট সেকশন সেখানে লিংক আমি দিয়ে দিব। তোমরা সেই লিংকে ক্লিক করে তোমরা অবশ্যই আমাদের বাংলা ডিফেন্স একাডেমির যে টেলিগ্রাম চ্যানেল সেটা অবশ্যই তোমরা জয়েন করে নিবে। ঠিক আছে, চলো নেক্সট দেখি। 42 নম্বর প্রশ্ন কি রয়েছে? রুক্মিণী দেবীকে ড্যাশের বিশিষ্ট শিল্পী হিসেবে গণ্য করা হয়। ড্যাশের বিশিষ্ট শিল্পী, তাহলে কিসের হতে পারে এখানে শিল্পী? দেখো অপশন এতে কি রয়েছে? ভারতনাট্যম, বিতে রয়েছে কথাকলি, সিতে হচ্ছে মোহিনীঅট্টম, আর ডিতে হচ্ছে ভারতাল নাচ। তাহলে কোনটা সঠিক উত্তর হয়ে যাবে? রুক্মিণী দেবী, তোমাদের আগেও আমি করিয়েছি এটা। রুক্মিণী দেবী হচ্ছে কি? ভারতনাট্যম। কোনটা হয়ে যাবে সঠিক উত্তর? ভারতনাট্যমের সঙ্গে কিন্তু তিনি যুক্ত, বা ভারতনাট্যমের কিন্তু একজন বিশিষ্ট শিল্পী কে? সেটা হচ্ছে রুক্মিণী দেবী। বোঝা গেল? এবার দেখো এই যে ভারতনাট্যম, এটা হচ্ছে তামিলনাড়ু রাজ্যের কিন্তু একটি নৃত্য। প্রশ্ন আসবে ভারতনাট্যম কোন রাজ্যের নৃত্য? তাহলে কিন্তু আমাদের উত্তরে কি হয়ে যাবে? তামিলনাড়ু। তামিলনাড়ু। ঠিক আছে, অবশ্যই কিন্তু তোমরা এই পয়েন্টগুলো লিখে রাখবে। নেক্সট 43 নম্বর প্রশ্ন দেখো কি রয়েছে।
নিম্নলিখিত ব্যক্তিত্বকে তাদের সংশ্লিষ্ট বাদ্যযন্ত্রের সাথে মেলান। আচ্ছা, মানে এখানে তোমাদের ব্যক্তির নাম আর হচ্ছে বাদ্যযন্ত্রের নাম দেওয়া রয়েছে, তো সেই হিসেবে কিন্তু আমাদের সাজাতে হবে, এটার সঙ্গে এই অংশের সঙ্গে এই অংশকে সাজাতে হবে, কোন ব্যক্তি কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত। তো নাম কি রয়েছে? এস বালাচন্দর, বিতে রয়েছে অনুষ্কা শঙ্কর, সিতে রয়েছে কৃষণ মহারাজ। তাহলে এখানে কিন্তু আমাদের আগে মিলিয়ে নেই, তারপর থেকে উত্তর কোনটা আছে। এস বালাচন্দর কিন্তু রয়েছে হচ্ছে আমাদের, এটা হয়ে যাবে হচ্ছে বীণা, কি হয়ে যাবে? বীণা। তারপরে অনুষ্কা শঙ্কর হয়ে যাবে সেতার, আর কৃষণ মহারাজ হয়ে যাবে হচ্ছে তবলা। কৃষণ মহারাজ হয়ে যাবে কি? তবলা। তাহলে এ হচ্ছে আমাদের 2 নাম্বার, বি হচ্ছে আমাদের 3 নাম্বার, আর সি হচ্ছে আমাদের 1 নাম্বার। তাহলে A2 আচ্ছা, তারপরে বি হবে আমাদের 3, B3, এখানে আছে B1, তাহলে B3 পেয়ে গেলাম, তাহলে উত্তর কিন্তু আমাদের অপশন ডি। তাহলে আমাদের সি কি হয়ে যাবে? কৃষণ মহারাজ হচ্ছে তবলা। এ হচ্ছে এস বালাচন্দর হচ্ছে বীণা, বিতে কি রয়েছে? অনুষ্কা শঙ্কর হচ্ছে সেতার, B3, আর কৃষণ মহারাজ হচ্ছে তবলা, মানে C1। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, A2 B3 C1। ঠিক আছে, খুব ভালো করে মনে রাখবা। তোমাদের কিন্তু এই প্রশ্নটা আবার ঘুরিয়ে দিতে পারে, কিরকম ভাবে? সরাসরি এতগুলো নাম না দিয়ে বলতে পারে অনুষ্কা শঙ্কর কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত, অথবা কৃষণ মহারাজ কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত, অথবা এস বালাচন্দর কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত। সিঙ্গেল করেও কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। 44 নম্বর প্রশ্ন, নিচের কোন খেলায় মৌমা দাস, নিচের কোন খেলা, আচ্ছা, নিচের কোন খেলা মৌমা দাস খেলে? তাহলে মৌমা দাস মানে এখানে সরাসরি আমাদের সরাসরি প্রশ্ন এভাবেও আসতে পারে, মৌমা দাস কোন খেলার সঙ্গে যুক্ত? তাহলে দেখো অপশনে কি রয়েছে? টেবিল টেনিস, হকি, ক্রিকেট, ব্যাডমিন্টন। তাহলে মৌমা দাস মনে রাখবা টেবিল টেনিসের সঙ্গে যুক্ত। কিসের সঙ্গে যুক্ত? টেবিল টেনিসের সঙ্গে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। এবার দেখো এই টেবিল টেনিসের সঙ্গে যুক্ত আরো কিন্তু কিছু বিখ্যাত কিন্তু খেলোয়াড় রয়েছেন, তাদের নাম কিছু দিয়ে দিয়েছি, যেমন মনিকা বাত্রা, অনেকবার পরীক্ষায় জিজ্ঞেস করে, পৌলমী ঘটক, আর হচ্ছে সুতীর্থ মুখার্জি। এই 3টা নাম অবশ্যই ভালো করে মনে রাখবা। এই 3জন যে খেলোয়াড় এরা কিন্তু টেবিল টেনিসের সঙ্গে যুক্ত। এই নামগুলো কিন্তু পরীক্ষা দিতে পারে। কি কি বললাম? মনিকা বাত্রা, পৌলমী ঘটক, আর হচ্ছে সুতীর্থ মুখার্জি। এই 3জন প্লাস মৌমা দাস, এরা হচ্ছে টেবিল টেনিসের সঙ্গে যুক্ত। নেক্সট দেখো আমাদের 45 নম্বর প্রশ্ন কি রয়েছে? কর্ণাটকের কোন নৃত্যের কথা বলেছে? নৃত্যের ধরনে পুরুষদের গলায় বড় বড় ড্রাম ঝোলানো থাকে এবং এটি হচ্ছে ধর্মীয় ও যুদ্ধের উৎসাহের জন্য পরিচিত। তাহলে কর্ণাটকের কোন নৃত্য, যে নৃত্যতে কি করা হয়? পুরুষদের গলায় বড় বড় ড্রাম ঝোলানো থাকে এবং যে নৃত্যকে ধর্মীয় এবং যুদ্ধের উৎসাহের জন্য পরিচিত, সেই নৃত্যের নাম বলতে হবে। অপশন দেখি কি আছে? ঘোদে মদনী, কুম্বি, ডান্ডিয়া, আর হচ্ছে ডল্লু কুনিথা। তাহলে এখানে কর্ণাটকের সঙ্গে নৃত্যের কথা বলেছে, তাহলে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন ডি, ডল্লু কুনিথা। কি হয়ে যাবে? অপশন ডি হচ্ছে সঠিক উত্তর, ডল্লু কুনিথা। ঠিক আছে, নেক্সট দেখো আমাদের 46 নম্বর কি বলেছে? সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার। এখান থেকে আমরা আগেও কিন্তু প্রশ্ন পেয়েছি আগের ক্লাসগুলোতে। যারা আগের ক্লাসগুলো দেখেছো তারা অবশ্যই তোমরা জানো যে এখান থেকে প্রশ্ন হয়েছে। আর যারা ক্লাসগুলো দেখোনি, স্ট্যাটিক জিকের কিন্তু অবশ্যই ক্লাসগুলো দেখে নেবে, কারণ তোমরা প্রত্যেকেই জানো জিকে থেকে থাকে হচ্ছে কি, জিকে জিএস মিলে হচ্ছে 20টা প্রশ্ন। তার মধ্যে কিন্তু যে স্ট্যাটিক যে জিকে, ঠিক আছে, স্ট্যাটিক জিকে থেকে কতগুলো থাকে? তোমাদের আমি সিলেবাস আলোচনা করার সময় বলেছিলাম 5 থেকে 6টা মিনিমাম প্রশ্ন থাকে। 5 থেকে 6টা মিনিমাম প্রশ্ন থাকে। মোট জিকে জিএস থেকে 20টা প্রশ্ন, তার মধ্যে স্ট্যাটিক জিকে থেকে থাকে কতগুলো? 5 থেকে 6টা প্রশ্ন। তোমরা নিজেরাই বলো এটা কতটা গুরুত্বপূর্ণ। বোঝা গেল? ওই জন্য স্ট্যাটিক জিকেটা ভালো করে তোমরা পড়ে নাও। এর আগের 2টো ক্লাস আমি করিয়েছি, সেগুলো অবশ্যই যারা দেখোনি দেখে নিবে। ভিডিও শেষেও আমি লিঙ্ক দিয়ে দিব, তোমরা সেখান থেকেও চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারবে। চলো দেখি, সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার আগে ড্যাশ নামে পরিচিত ছিল। আগের নাম জিজ্ঞেস করেছে, আগের নাম, প্রিভিয়াস নেম। অপশনে কি আছে?
আবাসিক পুরস্কার, মর্যাদাপূর্ণ পুরস্কার, রাষ্ট্রপতি পুরস্কার হচ্ছে সাংস্কৃতিক পুরস্কার। তাহলে কোনটা হবে? সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারের আগের নাম ছিল হচ্ছে রাষ্ট্রপতি পুরস্কার। রাষ্ট্রপতি পুরস্কার মানে কি? অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর। এবং তার সঙ্গে সঙ্গে মনে রাখবা এই সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার কিন্তু 1952 সালের 31শে মে ভারতীয় শিক্ষা মন্ত্রক কিন্তু এই সঙ্গীত নাটক একাডেমি কিন্তু প্রতিষ্ঠা করে। সালটা 1952, 31শে মে, আর প্রতিষ্ঠা করে কে? ভারতের শিক্ষা মন্ত্রক। পয়েন্টগুলো মনে রাখবা, এখান থেকে তোমাদের প্রশ্ন হয়ে থাকে। নেক্সট দেখো 47 কি রয়েছে? নিচের কে কাঞ্জিরা বাদ্যযন্ত্র বাজানোর জন্য বিখ্যাত? কাঞ্জিরা বাদ্যযন্ত্র, ঠিক আছে, দেখি নামগুলো কি কি রয়েছে। কিষান মহারাজ, এটা তো হবেই না, কিছুক্ষণ আগে তোমরা কিষান মহারাজের নাম পেলে। পান্নালাল ঘোষ বাঁশির সঙ্গে, আগের ক্লাস আমরা পেয়েছি, ঠিক আছে। তাহলে তারপরে সি নাম্বারে কি আছে? পুদুক্কোটাই দক্ষিণামূর্তি পিল্লাই, আর রয়েছে এস.ভি. রাজারাও। তাহলে কোনটা হয়ে যাবে সঠিক? কাঞ্জিরা বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত হচ্ছে পুদুকোট্টাই দক্ষিণামূর্তি পিল্লাই। তাহলে সঠিক উত্তর হিসেবে কি? অপশন সি, পুদুকোট্টাই দক্ষিণামূর্তি পিল্লাই। কাঞ্জিরা বাদ্যযন্ত্র বাজানোর জন্য তিনি কিন্তু বিখ্যাত। কেমন? নেক্সট দেখো 48 নাম্বার 48 কি বলেছে? নিচের কোন জোড়াটি সঠিক? আচ্ছা, জোড়া দিয়েছে, কোনটা সঠিক? এখানে কিন্তু আমাদের স্মৃতিমন্দনা প্লেয়ারের নাম, আর এখানে হচ্ছে খেলার নাম। জ্যোতি ইয়ারাজি ক্রিকেট, কোনটা সঠিক? মানে স্মৃতিমন্দনা হকির সঙ্গে যুক্ত, আর হচ্ছে জ্যোতি ইয়ারাজি ক্রিকেটের সঙ্গে যুক্ত, কোনটা সঠিক? অপশনে কি বলে? শুধুমাত্র 1 এটা সঠিক, শুধুমাত্র 2 সঠিক, সিতে বলেছে 1, 2 কোনোটিই নয়, আর ডিতে বলেছে 1 এবং 2 উভয় সঠিক। তাহলে কিন্তু আমাদের কোনটা হবে এখানে? আগে আমাদের জানতে হবে যে স্মৃতিমন্দনা কোন খেলার সঙ্গে যুক্ত। স্মৃতিমন্দনা হচ্ছে ক্রিকেটের সঙ্গে যুক্ত। স্মৃতিমন্দনা কি? ক্রিকেটের সঙ্গে যুক্ত। দেওয়া আছে কি? হকি। এটা কি অপশন সঠিক হবে? এটা সঠিক না। 2 নম্বরে কি? জ্যোতি ইয়ারাজি। জ্যোতি ইয়ারাজি কিন্তু আমাদের একজন মানে দৌড়ের সঙ্গে যুক্ত, ঠিক আছে, ফিল্ড অ্যান্ড ট্র্যাক বলা হয় যেটা, মনে করি দৌড়ের সঙ্গে যুক্ত। তিনি কিন্তু দৌড় যে হয় তার সঙ্গে যুক্ত। এখানে দেওয়া আছে কি? ক্রিকেট। তাহলে কি সঠিক হবে? স্মৃতিমন্দনা ক্রিকেট, দেওয়া আছে হকি, ক্যান্সেল। জ্যোতি ইয়ারাজি দৌড়ের সঙ্গে তিনি সম্পর্কিত, দিয়েছে ক্রিকেট, এটাও ভুল। তাহলে অপশন কোনটা হবে? এ বা 1 বা 2 নয়। তাহলে এখানে সি নাম্বারটা সঠিক উত্তর হয়ে যাবে, তাই না? সি এখানে সঠিক উত্তর। এটাও ঠিক না, এটাও ঠিক না, তাহলে ওই হিসাবে সিটা হচ্ছে এখানে সঠিক, ঠিক আছে। নেক্সট 49 নম্বর, গিদ্দা নৃত্য প্রধানত কোন রাজ্যে? নৃত্যের নাম দেওয়া রয়েছে, আমাদের রাজ্যের নাম জিজ্ঞেস করেছে, নৃত্যের নাম দিয়েছে, রাজ্যের নাম জিজ্ঞেস করেছে। রাজ্যের নাম কি কি রয়েছে অপশনে? পাঞ্জাব, বিহার, গুজরাট, আর হচ্ছে পশ্চিমবঙ্গ। তাহলে গিদ্দা নৃত্য কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত বা কোন রাজ্যের নৃত্য? তোমরা আশা করি প্রত্যেকেই জানো, যেটা হচ্ছে পাঞ্জাবের একটি নৃত্য। কোন রাজ্যের নৃত্য? পাঞ্জাব। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। এবার দেখো, এই পাঞ্জাবে তোমরা জানলা একটা নৃত্যর নাম কি? গিদ্দা নৃত্য। আরো কিছু নৃত্য রয়েছে, সেই নামগুলো দেখে নাও, এই যে নিচে আমি দিয়েছি। 1 নাম্বার এক্সট্রা এগুলো, হ্যাঁ, ভাংলা নাচ, ঝুমার নাচ, আর 3 নম্বরে হচ্ছে গাটকা নাচ। ভাংলা নাচ, ঝুমার নাচ, গাটকা নাচ, এই 3টা এখানে হচ্ছে 3টা, এখানে হচ্ছে 4 নম্বর। এই 4টা নৃত্য কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত? পাঞ্জাবের সঙ্গে সম্পর্কিত। এই প্রশ্নে গিদ্দা নৃত্য দিয়েছে, কিন্তু আপকামিং এসএসসিডির এক্সামে কিন্তু এই 3টা নৃত্যের মধ্যেও দিতে পারে, এগুলো তোমরা নোটস করে রাখবে। 50 নম্বর দেখো, গঙ্গাউর উৎসব। গঙ্গাউর উৎসব ঐতিহাসিকভাবে নিম্নলিখিত কোন রাজ্যের? এটা উৎসব থেকে এসেছে প্রশ্ন। তোমাদের সিলেবাসে যেগুলো আমি যখন আলোচনা করেছিলাম, যে টপিকগুলো, যে এই টপিকগুলো থেকে বেশি রিপিট হয়, দেখো এখন হচ্ছে তো রিপিট। আগেই তোমাদের বলে দিয়েছিলাম যে এই টপিকগুলো থেকে বেশি প্রশ্ন রিপিট হয়। তার মধ্যে নৃত্য ছিল, উৎসব ছিল, খেলাধুলা ছিল, তাই না? সেখান থেকে কিন্তু বেশি প্রশ্ন আসছে। এবার দেখো, গঙ্গার উৎসব ঐতিহাসিকভাবে নিম্নলিখিত কোন রাজ্যের? রাজ্যের নাম বলতে হবে হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান। তো গঙ্গাউর হচ্ছে তোমাদের রাজস্থান হবে, ঠিক আছে।
গঙ্গাউর কিন্তু রাজস্থান হবে। ঠিক আছে, এই গঙ্গা দিয়ে আরো অনেক উৎসবের নাম হয়, তবে তোমাদের একটা আমি ট্রিক্স এখান থেকে বলে দিই। উর, কে উড়ে? বালি উড়ে। বালি কোথায়? রাজস্থান। তাহলে যখনই তুমি দেখবা গঙ্গার উপর উর আছে, উর কোথায়? উর হচ্ছে বালি উর। তাহলে উর বা বালি উর কোথায় উড়ে? রাজস্থানে বালি উড়ে। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? রাজস্থান। আমি কেন এখানে বললাম, কারণ গঙ্গা দিয়ে আরো কিন্তু অনেক উৎসব রয়েছে, তো সেগুলো যাতে কনফিউশন না হয় সেই জন্য আমি ট্রিক্সটা বললাম এখানে, যে গঙ্গা উর, বালি ওড়ে, আর বালি কোথায় আছে, কোথায় ওড়ে? রাজস্থান। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে কোনটা? রাজস্থান। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার দেখো আরো কিছু কিন্তু উৎসবের নাম আমি দিয়েছি যেগুলো রাজস্থানের রাজ্যের, যেমন কি কি নাম রয়েছে। একটা হচ্ছে ডেজার্ট ফেস্টিভ্যাল, তিজ উৎসব, আর হচ্ছে উরস উৎসব। এখানে আমি তোমাদের তিনটা উৎসবের নাম দিয়েছি, তোমরা অবশ্যই কিন্তু এগুলো ভালো করে পড়ে নিবা। ঠিক আছে, এগুলো কিন্তু ভালো করে পড়ে নিবা, এগুলো থেকেও প্রশ্ন আসতে পারে। তাহলে একটা পেলাম হচ্ছে গঙ্গাউট, 2 নাম্বার হচ্ছে ডেজার্ট ফেস্টিভ্যাল, 3 নাম্বার হচ্ছে তিজ উৎসব, আর 4 নাম্বার হচ্ছে উরস উৎসব। বুঝা গেল? খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে কিন্তু প্রশ্ন রিপিট হওয়ার চান্স আছে। এখন আমার প্রশ্ন দেখো কি রয়েছে। ভারতীয় ক্রীড়াবিদ, আচ্ছা এখানে তোমাদের বানানটা একটুখানি গন্ডগোল হয়ে গিয়েছে। এটা তোমাদের হবে হচ্ছে অঞ্জুম চোপড়া। ঠিক আছে, অঞ্জুম চোপড়া কোন খেলাটি খেলেন? অঞ্জুম চোপড়া, নামটা কি বললাম? অঞ্জুম চোপড়া। ঠিক আছে, আচ্ছা কি কি নাম রয়েছে এখানে? খেলার নাম লন টেনিস, ক্রিকেট, ব্যাডমিন্টন, ফুটবল। তাহলে ভারতীয় ক্রীড়াবিদ অঞ্জুম চোপড়া কোন খেলাটি খেলেন? সেটা হচ্ছে ক্রিকেট। কি হয়ে যাবে? ক্রিকেট। ক্রিকেট খেলার সঙ্গে কিন্তু যুক্ত। ঠিক আছে, এবার দেখো তিনি কিন্তু একজন ফিমেল, কিন্তু হ্যাঁ ফিমেল ক্রিকেটার। এবার আরো কিছু দেখো নাম তোমাদের রয়েছে ফিমেল ক্রিকেটারের নাম, যেমন এখানে আমি দিয়েছি হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্দনা, ঝুলন গোস্বামী, মিতালি রাজ, আর হচ্ছে রুমেলি ধর। ঠিক আছে, তো এই কয়েকটা নাম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই কয়েকটা নাম হচ্ছে ক্রিকেটের সঙ্গে যুক্ত, আর এই প্লেয়াররা কিন্তু ফিমেল। ঠিক আছে, মেল কিন্তু নয়, ফিমেল। আর তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের যে ফেভারিট মেল ক্রিকেটার এর যে নাম, সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। দেখে রাখি তোমরা কোন মেল ক্রিকেটারকে পছন্দ করো, অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে যে তোমাদের ফেভারিট ক্রিকেটার মেল হ্যাঁ কে, অবশ্যই নাম লিখে কমেন্টে জানাবে। তো এই নামগুলো তোমরা অবশ্যই মনে রাখবে। এরপরে দেখো 52 নম্বর প্রশ্ন কি বলেছে। কথক নৃত্য ড্যাশ এর সমন্বয়ের জন্য পরিচিত। ড্যাশ এর সমন্বয়ের জন্য পরিচিত। কথক কি কি বলেছে, কিসের সমন্বয় হতে পারে? অপশন এতে বলেছে শুধুমাত্র সঙ্গীত এবং বর্ণনা, শুধুমাত্র সঙ্গীত এবং নাটক, শুধুমাত্র সঙ্গীত এবং নৃত্য, আর ডিতে বলেছে সঙ্গীত, নৃত্য এবং বর্ণনা। তাহলে কথক নৃত্য হচ্ছে সঙ্গীত, নৃত্য আর বর্ণনার কিন্তু একটি সমন্বয়। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশন ডি। অপশন ডি এখানে সঠিক উত্তর। আর মনে রাখবা কথক হচ্ছে উত্তরপ্রদেশের কিন্তু একটি উল্লেখযোগ্য নৃত্য। প্রশ্ন আসতে পারে কথক কোন রাজ্যের নৃত্য? উত্তর হয়ে যাবে কি? উত্তরপ্রদেশ। ভেরি 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 ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে। 53 নম্বর প্রশ্ন, রাধা শ্রীধর নিচের কোন শাস্ত্রীয় নৃত্যের সঙ্গে যুক্ত? রাধা শ্রীধর অপশনে কি রয়েছে? শাস্ত্রীয়, ভারতনাট্যম, কথক, আর হচ্ছে মণিপুরী। তাহলে রাধা শ্রীধর কিন্তু এখানে যুক্ত ভারতনাট্যমের সঙ্গে। কিসের সঙ্গে? ভারতনাট্যমের সঙ্গে। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। এবার দেখো আরো কিছু কিন্তু আমি নাম দিয়েছি, বা মনে করো নৃত্যশিল্পীর নাম দিয়েছি, যে নৃত্যশিল্পীরা ভারতনাট্যমের সঙ্গে যুক্ত। নামগুলো দেখে নাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো। যামিনী কৃষ্ণমূর্তি, মীনাক্ষী সুন্দরম পিল্লাই, টি বালা সরস্বতী, আর হচ্ছে রুক্মিণী দেবী। রুক্মিণী দেবীর নাম কিছুক্ষণ আগে তোমরা পেলে। এই নামগুলো খুব ভালো করে মুখস্থ করবা। বারংবার এই নামগুলো দিয়ে জিজ্ঞেস করা হয় যে এই ব্যক্তি কোন নৃত্যের সঙ্গে যুক্ত বা সম্পর্কিত। ঠিক আছে, খুব ভালো করে নামগুলো পড়ে রাখবা। 54 নম্বর প্রশ্ন দেখো কি আছে। পণ্ডিত রবিশঙ্কর কোন যন্ত্রটি বাজাতেন? তাহলে পণ্ডিত রবিশঙ্কর কোন যন্ত্রটি বাজাতেন? যন্ত্রের নাম কি রয়েছে? শারদ, গিটার, সেতার, আর হচ্ছে কি তবলা। তাহলে পণ্ডিত রবিশঙ্কর হয়ে যাবে কি?
অপশন কিন্তু আমাদের সি হয়ে যাবে সঠিক উত্তর, সেতার। কি হয়ে যাবে রবিশঙ্কর? সেতার। এবার দেখো সেতারের সঙ্গে যুক্ত আরো কিছু ব্যক্তিত্বের নাম আমি তোমাদের কিন্তু দিয়ে দিয়েছি, যেমন অনুষ্কা শঙ্কর, কিছুক্ষণ আগেই তোমরা পেলে নামটা, অনুষ্কা শঙ্কর। শহীদ পারভেজ খান আর হচ্ছে বুধাদিত্য মুখার্জি। ঠিক আছে, অনুষ্কা শঙ্কর, শহীদ পারভেজ খান আর হচ্ছে বুধাদিত্য মুখার্জি, এই কয়েকটা নাম এবং এই একটা নাম, মোট হচ্ছে এখানে 4টা নাম তোমাদের দিলাম, যেই ব্যক্তিত্বরা হচ্ছে সেতারের সঙ্গে কিন্তু সম্পর্কিত। বারংবার প্রশ্ন এখান থেকে জিজ্ঞেস করে, ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন জিজ্ঞেস করবে, কেমন? নেক্সট দেখো 55 নম্বর প্রশ্ন, কোন বিখ্যাত হকি খেলোয়াড়ের নামে নিউ দিল্লিতে একটি স্টেডিয়াম তৈরি করা হয়েছে, হকি প্লেয়ারের নামে? ঠিক আছে, অপশনে কি রয়েছে? ধনরাজ পিলে, সর্দার সিং, মেজর ধ্যানচাঁদ আর হচ্ছে বলবীর সিং। তাহলে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মেজর ধ্যানচাঁদ। কি হয়ে যাবে? মেজর ধ্যানচাঁদ এখানে সঠিক উত্তর। 56 নম্বর প্রশ্ন কি বলেছে? একটি ফুটবল ম্যাচ 2টি দল দ্বারা খেলা হয়, স্বাভাবিকভাবে 2টি দল দ্বারাই খেলা হয় মাঠের মধ্যে, তাই না? প্রতিটি দলে সর্বোচ্চ 1.5 জন খেলোয়াড় থাকে। প্রতিটি দলে কতজন? 2টো দলে কিন্তু না, একটি মাত্র দলে বা প্রত্যেক দলে কতজন খেলোয়াড় থাকে? 11 জন, 10 জন, 5 জন, 6 জন, কতজন থাকে? প্রত্যেকেই জানো যে হকি, ফুটবল আর ক্রিকেট, হকি, ফুটবল আর হচ্ছে ক্রিকেট, এখানে প্রত্যেক দলে হচ্ছে কি, প্রত্যেক দলে 11 জন করে খেলোয়াড় থাকে। ঠিক আছে, কতজন খেলোয়াড় থাকে? 11 জন করে খেলোয়াড় থাকে। এইবার তোমরা এই ফুটবল ম্যাচ সম্বন্ধে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তোমরা জেনে রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রশ্ন আসে এখান থেকে। একটি ফুটবল ম্যাচে 45 মিনিট করে 2টি অংশের খেলা হয়, 45 মিনিট করে 2টি অংশের খেলা হয়। তাহলে মোট কত? 90। এই যে পরে বলা আছে মোট ম্যাচের সময় আছে কি 90 মিনিট, 2টো খণ্ড হয়, 45 করে 2টো, মোট 90 মিনিটের কিন্তু খেলা হয় কিসের? ফুটবল ম্যাচ। ফুটবল ম্যাচ মোট 90 মিনিটের হয়, তোমরা প্রত্যেকেই জানো কথাটা। ঠিক আছে, 17 নম্বর প্রশ্ন, ত্রিশূরপুরম হলো একটি বিখ্যাত মন্দির উৎসব যা তার বিস্তৃত শোভাযাত্রা এবং আতশবাজি প্রদর্শনের জন্য পরিচিত। এটি ভারতের কোন রাজ্যে পালিত হয়? তো দেখো ত্রিশূরপুরম জাস্ট আমাদের রাজ্যটা জানলেই হয়ে যাবে। ত্রিশূরপুরম হচ্ছে তামিলনাড়ু নাকি ওড়িশা নাকি হচ্ছে কেরালা নাকি কর্ণাটক? তাহলে ত্রিশূরপুরম মনে রাখবো, এটা কিন্তু আমাদের কেরালা রাজ্যের কিন্তু একটি উৎসব। কোন রাজ্য? কেরালা রাজ্যের উৎসব। সুতরাং এখানে আমাদের সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 58 নম্বর প্রশ্ন, ভারতের নিচের কোন রাজ্যে নমক্রেম উৎসব পালিত হয়? এখানে আমাদের একটি উৎসবের নাম দেওয়া রয়েছে নমক্রেম। কি দেওয়া আছে নাম? নমক্রেম উৎসব। তো এটি কোন রাজ্যে পালিত হয়? অপশনে রয়েছে রাজস্থান, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু আর হচ্ছে মেঘালয়। তাহলে কোন রাজ্যের উৎসব এটা? এটা হচ্ছে আমাদের না রাজস্থান, না মধ্যপ্রদেশ, না তামিলনাড়ু, এটা হচ্ছে মেঘালয়ের কি একটি উৎসব, নমক্রেম। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। এবং মেঘালয়ের এই নমক্রেম উৎসব বাদেও আরো কিন্তু কিছু গুরুত্বপূর্ণ উৎসবের নাম আমি দিয়ে দিয়েছি, যেমন দেখো কি কি রয়েছে? 7 শুক্র, বেহ দিয়ে নকলাম আর হচ্ছে কি ওয়ানগালা। কি বললাম? ওয়ানগালা। তো এখানে দেখো আমি কিন্তু তোমাদের মেঘালয় থেকে এক কথা আমাদের প্রশ্নের মধ্যেই আছে নাম, এবং এটা ছাড়াও আরো কিন্তু 3টা উৎসবের নাম দিয়েছি, 7 শুক্র, বেহ দিয়ে নকলাম আর হচ্ছে ওয়ানগালা। ঠিক আছে, এই 3টা নাম কিন্তু অবশ্যই মনে রাখবা, এখান থেকে কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে। বেহ দিয়ে নকলাম, বেহ দিয়ে নকলাম। ঠিক আছে, উচ্চারণগুলো একটু অন্যরকম, তাই না? দেখো 59 নাম্বার কি রয়েছে? কোন আইকনিক ভারতীয় শাস্ত্রীয় কণ্ঠশিল্পী যিনি প্রায়শই মেওয়াতি মায়েস্ত্রো নামে পরিচিত
খেয়াল গানে তার দক্ষতা এবং রাগগুলিতে তার উদ্ভাবনী পদ্ধতির জন্য পালিত হয়। যাই হোক, এখানে কিন্তু আমাদের মেনলি দেখতে হবে যে শাস্ত্রীয় কণ্ঠশিল্পী যিনি হচ্ছে মেওয়াতি মায়েস্তো নামে পরিচিত। তাহলে অপশনে কি কি রয়েছেন? পণ্ডিত যশরাজ, হরিপ্রসাদ চৌরাশিয়া, জাকির হোসেন আর হচ্ছে বিসমিল্লাহ খান। তাহলে শাস্ত্রীয় কণ্ঠশিল্পী মেওয়াতি মায়েস্ট্রো নামে পরিচিত, এটা হচ্ছে আমাদের অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। অপশন এ পণ্ডিত যশরাজ। কি হবে? পণ্ডিত যশরাজ। অপশন এ কিন্তু সঠিক উত্তর এখানে হয়ে যাবে। দেখো আজকে শেষ প্রশ্ন কি রয়েছে। গুরপুরব নিম্নলিখিত কোন সম্প্রদায়ের দ্বারা পালিত হয়? গুরপুরব নিম্নলিখিত কোন সম্প্রদায়ের দ্বারা পালিত হয়? অপশনে কি রয়েছে? হিন্দু, খ্রিস্টান, শিখ আর হচ্ছে পার্সি। তাহলে কি হবে? গুরপুরব হচ্ছে শিখদের দ্বারা কিন্তু পালিত হয়। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশন সি। তো এই যে গুরুপুরব যে রয়েছে, এটা কিন্তু আমাদের পাঞ্জাবের একটি প্রধান উৎসব, যা বছরে দুটি ভিন্ন সময়ে কিন্তু অনুষ্ঠিত হয়ে থাকে। ঠিক আছে, দেখো গুরুপুরব সেখানে রস্যুটা বসেনি। গুরুপুরব কিন্তু আমাদের পাঞ্জাব রাজ্যের একটি খুবই বলতে পারি আমরা প্রধান উৎসব। এটা একটা প্রধান উৎসব পাঞ্জাবের, আর এটি হচ্ছে বছরে দুটি ভিন্ন সময়ে কিন্তু অনুষ্ঠিত হয়। প্রথমটি হচ্ছে নভেম্বর মাসে পালন করা হয়, আর দ্বিতীয়টি হচ্ছে জানুয়ারি মাসে পালন করা হয়। বোঝা গেল? খুবই গুরুত্বপূর্ণ। গুরুপুরব হচ্ছে তোমাদের শিখ কমিউনিটি দ্বারা এটা পালিত হয়। এটি হচ্ছে বলতে পারি পাঞ্জাবের একটি প্রধান উৎসব। দুটি কিন্তু ভিন্ন সময়ে পালন হয় এটা বছরে, একটা নভেম্বর মাসে প্রথমটি, আর দ্বিতীয়টি হচ্ছে জানুয়ারি মাসে। প্রথমটি হচ্ছে নভেম্বর মাসে, দ্বিতীয়টি হচ্ছে জানুয়ারি মাসে। এই জিনিসগুলো তোমরা অবশ্যই মনে রাখবা, কেমন? তো আজকের কিন্তু আমাদের যে মেন যে ক্লাস, সেটা কিন্তু সমাপ্ত হলো এখানেই। আর যারা তোমরা এখনো আমাদের বাংলা ডিফেন্স একাডেমিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমাদের এই বাংলা ডিফেন্স একাডেমিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আর তোমাদের আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম যে আমাদের কিন্তু অলরেডি এই বাংলা ডিফেন্স একাডেমি নামে টেলিগ্রামে চ্যানেল খোলা হয়েছে। তোমরা অবশ্যই এই নামটি সার্চ করে আমাদের লোগো দেখবা, দেওয়া থাকবে সেখান থেকে তোমরা জয়েন করে নিবে। এবং এই ভিডিও শেষেও কিন্তু আমি লিঙ্ক দিয়ে দিব সেই টেলিগ্রাম চ্যানেলের, তোমরা সেই লিঙ্কে ক্লিক করেও চ্যানেলে কিন্তু জয়েন করতে পারবে। তো আজকের ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।